শিক্ষার্থীরা, তোমাদের সাথে শব্দ থেকে কবিতা প্রবন্ধটির দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে কথা বলবো। আমরা দ্বিতীয় পেজ অর্থাৎ 20 নাম্বার পেজের লাস্ট প্যারার আগে শেষ করেছিলাম। আজকে শেষ প্যারাটি আমরা দেখে 20 নাম্বার পেজের আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেতটা, বেড়াল, পুতুলকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। কবিতার নাম দিচ্ছি দোকানি। রাস্তার মোড়ের দোকানদারকে আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই। দোকানিকে চকচকে টাকা দিই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি 2 দিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো। প্রথমে লিখলাম, 2 দিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। কথাটাই চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, টুকটুকে পাখির গান, বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। 3টি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে এরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরও এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে ছন্দমিল আরও মধুর। বিক্রির জিনিসগুলো আগের মতো চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে, ছবিও আরও রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল, বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটা মিষ্টি ফুলের মতো ফুটে উঠল। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। আসলে লেখক এখানে দেখাতে চেয়েছেন যে শব্দ, ছন্দ মিলে অনবদ্য ভাষায় কবিতা লেখা যায়, যা এর আগে কেউ এভাবে ঠিক এই ছন্দে এই ব্যাপারগুলো নিয়ে লেখেননি। যেমন শব্দ, ছন্দ, কবিতা মিলে এক অপরূপ স্বপ্ন তৈরি করার চেষ্টা করেছেন। আসলে তোমাদের মধ্যে কবিতা লিখবার ছন্দকে, স্বপ্নকে আরও প্রগাঢ়ভাবে লেখক আনতে চেয়েছেন। কবিতাটিতে আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। তোমরা এখন ছোট। এই ছোট থাকার সময়টাও বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে। একটা সাদা মাছ লাফ দিয়ে আবার পানিতে ঢুকে গেল। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে। একটা চড়ুই উড়ে গেল, আর তার ঠোঁটে চিকন একটা কোটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট। এই বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো দেখো, দেখো এবং দেখো। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও,
রং জমাও, সুর জমাও। বড় হলে এ ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি তুমি কবিতা লেখা উচিত? তুমি ছোট বয়সে উচিত কবিতা পড়া, পড়া এবং পড়া। চারদিকের ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এমন নতুন সব জিনিস, যার নামই কবিতা। লেখক শেষ প্যারাটিতে যেটি বলেছেন তা হচ্ছে, খুব ছোট বয়সে বাচ্চারা কি করবে, সেটি হচ্ছে যতটা সম্ভব পরিচিত হবে শব্দ, রং, ছন্দের, সুরের সঙ্গে। তারপর এগুলো আস্তে আস্তে জমিয়ে জমিয়ে কবিতা পড়ে, ছবি দেখে ছোট বয়সে জমানো উচিত হবে শব্দ আর ছন্দ, এবং যা বড় হলে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব মিলিয়ে ধরা দেবে এবং দল বেঁধে যেগুলো আসবে একটি শিশুর থেকে পরিণত বয়সে, তখন তার কাছে সেই সব কিছু মিলিয়ে হয়ে উঠবে এক অনবদ্য কবিতা। শিক্ষার্থীরা, এবার আমরা রচনাটির বিষয়বস্তু সম্পর্কে একটু দেখে নিই। প্রবন্ধ অংশটিতে কবিতার সংজ্ঞায়ন এবং এর বৈশিষ্ট্য ও শিল্পরূপ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, যা পড়লে মনের ভেতর স্বপ্ন জাগে, কাল্পনিক ছবি ভেসে ওঠে, তাই কবিতা। কবিতা লেখা হয় শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে। কবিতায় কবিরা স্বপ্নকে আঁকতে পারেন, নতুন ছবিও আঁকতে পারেন, ভাব নিয়ে চেতনার খেলা খেলতে পারেন। কবিতায় শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর এবং ছন্দকে ফুটিয়ে তোলেন এক মায়াবী রূপে। শব্দার্থ টিকার অংশটি ভালোভাবে দেখতে হবে। যেমন উপমা, উপমা হচ্ছে তুলনা। এখানে একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। নূপুর পায়ে পরার অলংকার। চমকপ্রদ হচ্ছে যা অবাক করে দেয়। কিছু অনুধাবন প্রশ্ন তোমাদের জন্য এই শব্দ থেকে, কবিতা প্রবন্ধ থেকে। যেমন 1 নম্বর হচ্ছে, কবিতা কারা লেখেন? আমি এখানে প্রশ্নের উত্তরের কিছুটা দিয়েছি, যেটা জ্ঞানমূলক অংশ, এবং এই প্রশ্নের জ্ঞানমূলক অংশ থেকে তোমরা উত্তর সম্পর্কে আরও একটু ধারণা নিতে পারবে। যেমন কবিরা কবিতা লেখেন যারা নতুন শব্দ, ছন্দ এবং ভাবনাকে নতুন করে রূপদান করতে পারেন। নানান বর্ণে তারাই কবি, আর কবিরাই কবিতা লিখতে পারেন। 2 নাম্বার, কবিতা লেখার জন্য কি প্রয়োজন? যেমন শব্দের বিন্যাস, রং বেরঙের স্বপ্ন, ছন্দ এবং ছন্দের মিল বিন্যাস, উপমা আর স্বপ্ন। 3 নাম্বার, কবিতা কাকে বলে সেটি লেখক এখানে দেখাতে চেয়েছেন। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, যাকে ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। 4 নাম্বার, নানান রকমের শব্দ বলতে লেখক কী বুঝিয়েছেন? নানান রকম শব্দ বলতে লেখক নানান অর্থবোধক ও ব্যবহার উপযোগী শব্দের কথা বলেছেন। যেমন বাংলা ভাষার নানা অর্থবোধক শব্দ আছে, শব্দের আছে রং, সুগন্ধ, আছে সুর, এগুলোকে নানা অর্থে ব্যবহার করা যায়। 5 নাম্বার, ছোট বয়সে বুকে শব্দ আর ছন্দ জমানো উচিত কেন? ছোট বয়সে বুকে শব্দ আর ছন্দ জমানো উচিত, তার কারণ কবিতা লেখার জন্য। ছোট বয়সে কবিতা
না লিখে অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে, বুকের মধ্যে মনের মধ্যে ছবি, রং, সুর জমাতে হবে। পরে পরিণত বয়সে এগুলোই কবিতায় রূপ নেবে। এবার চলো কিছু জ্ঞান ও অনুধাবন প্রশ্নোত্তর আমরা একটু লিখে ফেলি। 1 নাম্বার, যার চোখে স্বপ্ন নেই সে কি হতে পারে না। 2, শব্দ থেকে কবিতা রচনাটি লেখার উদ্দেশ্য কী। 3, শব্দের শরীর থেকে কি ভেসে আসে। 4, গদ্যশিল্পী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদের উপাধি কী। 5, ফুলের মতো কবিতা লিখতে কী প্রয়োজন। 6, কবিতার জন্য কী দরকার। 7, কবিতা ও ছড়া বানাতে চাইলে কী দরকার। 8, কবিতা লেখার জন্য ছোটবেলা থেকে কী করা উচিত। 9, হুমায়ুন আজাদের একটি উপন্যাসের নাম লেখো। 10, লেখকের একটি গল্পের গ্রন্থের নাম লেখো। তোমাদের এই যে জ্ঞান অনুধাবন প্রশ্নোত্তরগুলো, এখানে আমি কিছু জ্ঞান এবং বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদের কাজে দেবে। আশা করি সেই উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে। আর তাছাড়া এই দ্বিতীয় প্যারায় অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে এসে আরও কিছু অনুধাবন প্রশ্ন তোমাদের জন্য, যেটি তোমাদেরকে এই প্রবন্ধটিকে বোঝাতে এবং যথাযথ প্রশ্নের উত্তরগুলো দিতে সাহায্য করবে। এরকম 3টি প্রশ্ন আরও, যেমন 1 নাম্বার হচ্ছে ছন্দ বলতে কী বোঝো। 2, কবিতা বলতে লেখক কী বুঝিয়েছেন। 3, যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না কেন। এই 3টা প্রশ্ন এবং উপরের জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আচ্ছা, এখানে ছন্দ অনুধাবন প্রশ্নে ছন্দ বলতে কী বোঝো এটা একটু লিখে দিয়েছি জ্ঞানমূলক অংশটুকু, সেটা তোমরা একটু দেখে রাখো। যেভাবে পদবিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয় তাকে ছন্দ বলে। এই অংশটুকু তোমাদের জন্য জ্ঞানমূলকের জন্য টাচ দেওয়া হলো, বাকিটুকু তোমরা আশা করি লিখতে পারবে। কবিতা বলতে কী বুঝিয়েছেন, এটা এর আগেও এটা নিয়ে আমি আলোচনা করেছি আজকের ক্লাসে প্রথম দিকে। আর যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না কেন, এই 3টা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং ডিটেলস একটু লিখে তোমরা হোমওয়ার্ক করে রাখবে। তো শিক্ষার্থীরা, আশা করি প্রবন্ধটি ভালোভাবে বুঝবে, একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিও প্রতিটা লাইন। তো তোমরা এটার থেকে সম্যক ধারণা লাভ করতে পারবে এবং এটি তোমাদের বাংলা ভাষার রূপ রীতি সম্পর্কে অর্থাৎ কবিতার রূপ সম্পর্কে ধারণা দিতে পারবে। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বলতে হচ্ছে তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটিকে তোমরা প্র্যাকটিস করবে। যেমন ক নাম্বার হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন। খ, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো। গ, কবিতার বিষয়ে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে উদ্দীপক থেকে এবং তোমরা রচনাটি থেকে যা পড়েছ সেই গয়ের সম্পর্কে লিখবে। এবং ঘ হচ্ছে শব্দ থেকে কবিতা এই প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে এটিকে যুক্তিসহ বিচার করার ব্যাপারটি তোমরা নিজেদের খাতায় আলাদা করে এটা লিখে ফেলবে। আমরা পরবর্তীতে এসব বিষয়ে তোমাদের সাথে আরও কথা বলতে পারবো। আর বাসায় থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো তোমরা।